হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প যদি একদিন, পর্ব 27, লেখা সামিয়া খান। এতটা অসহায় কোনোদিনও লাগেনি আরিয়ানের। কোনোদিন মানুষের সামনে কান্না করেনি সে, কিন্তু আজ মনে হচ্ছে এই ঘরে উপস্থিত গুটি কয়েক মানুষের সামনে কান্না করে দিবে। নিজেকে কিছুটা ধাতস্থ করে বলতে লাগলো, বাবা প্লিজ নিজেকে এতটা নিচে নামিও না, আমাকে যেতে দাও। অলরেডি 10টা বেজে গিয়েছে, আমার বিয়ে হওয়া এখনও বাকি, সবাই ওয়েট করছে হয়তো। আরিয়ানের এই হাজারে কোনো ইফেক্ট পড়ল না আরিয়ানের বাবার দেওয়ানের উপর। মনের সুখে আরেকটু স্কচ গ্লাসে ঢেলে চুমুক দিল। জানো আরিয়ান, তুমি আমার ছেলে হয়েও তোমার মধ্যে আমার কোনো গুণ নেই, অথচ আমার বাবার সবগুলো গুণ আমি খুব সুন্দর করে রপ্ত করেছি। হ্যাঁ, দাদার মতো স্বার্থপর, অর্থলিপ্সু আর চরিত্রহীন হয়ে। বাহ, এত উন্নতি তোমার! নিজের বাবাকে চরিত্রহীন বলো? যে যেটা তাকে সেটা বলবো না তো কি বলবো? তুমি আসলে একটা বেয়াদব। ভালো, কিন্তু তুমি কেমন মানুষ বলতে পারবে? মিথ্যা অসুখের কথা বলে আমাকে আর হেমন্ত ভাইয়াকে বিয়ের আসর থেকে নিয়ে আসলে, এখন আমাদের আটকে রেখেছো। ভালো করেছি, তোমাকে বোকামো করা থেকে আটকিয়েছি। শোবার মতো এত ভালো একটা মেয়ে থাকতে তুমি কি না ওই মেয়েটাকে বিয়ে করেছিলে? হাউ রেডিকুলাস! খুব ভালো করেছেন মিস্টার মাহমুদ এখানে এসে। এত সময় পরে মুখ খুলেন মাহমুদ। অবশ্যই আসতে হতো। আরিয়ানের মতো সোনার টুকরো ছেলেকে কি হাতছাড়া করতে আছে? আমার তো মনে হয় না। হেসে দিল আরিয়ান। আসলেই চোরে চোরে মাস্তুতো ভাই। দেখেন বাবা, আরিয়ান মায়াকে অনেক ভালোবাসে। ওদের আজকে বিয়ে, প্লিজ আপনারা আমাদের যেতে দেন। এই ছেলে, তোমার তো কম সাহস না যে আমাকে বাবা বলে ডাকো? স্ত্রীর বাবাকে তো বাবা বলেই ডাকবো, তাই না? না, তোমাকে আমি মানি না। অরি তো পাগল ছিল, তাই তোমার মতো ছেলেকে বিয়ে করেছে, কিন্তু আমি সেম ভুল আরিয়ানকে করতে দেব না। আরিয়ান কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস নিল। তার চিন্তা হচ্ছে বিয়ের আসরে না জানি কি হচ্ছে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কি আমার? ও বন্ধু আমারে না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আবার সে দেখা দিল গগন পাড়ে। সম্মুখে ওই হেরিপথ, তোমার কি ওই রথ পৌঁছাবে না মোর দুয়ারে? আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতের রথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাপারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কি আমারে? গানটুকু গিয়ে মাথাটা বালিশে এলিয়ে দিল মায়া। সারা ঘরে ফুলের গন্ধে মম করছে। চারপাশে একবার চোখ বোলালো সে। হ্যাঁ, এটা সেই বহু কাম্য রাতটা, যার চিন্তা সব নারীই করে, মায়াও করেছে। কিন্তু সে বেলায় একটা কিন্তু রয়েছে। যার সাথে রাতটাকে কল্পনা করেছিল সে নেই সাথে, আছে অন্য একজন। আরিয়ান বিয়ের আসর থেকে চলে যাওয়ার পরে একটা হুল্লোড় বেজে যায়। এত সময় ধরে ওয়েট করার পরও না আসার কারণে অনেকটা জোর করে আজমল সাহেব মায়ার বিয়ে দিয়ে দিয়েছে। দেওয়ালের ছবিটার দিকে এক মনে তাকিয়ে আছে মায়া। অবশেষে এই মানুষটাই তাহলে তার স্বামী, তার সঙ্গী। ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঢুকরে ঢুকরে কেঁদে দিল মায়া। পরম যত্নে মাথায় কারো স্পর্শ পেল মায়া। তাকিয়ে দেখে ওয়ারি দাঁড়িয়ে আছে। মাথায় হাত বুলাতে বুলাতে ওয়ারি বলল, জানিস মায়া, ভাগ্যে লিখন না যায় খণ্ডন। তোর কপালে দিহান ছিল আরিয়ান না, তাই তো এত আয়োজন করেও সে দিহানের সাথে বিয়ে হলো। কান্না করতে করতে মায়া বলল, মানুষটা সারা জীবন কষ্ট পেয়েছে, আমার সাথে একটু সুখ খুঁজে নিতে চেয়েছিল, কিন্তু তাও পেল না। কই আছে তাও জানি না। ঠিক আছে তো? আমার মনে হচ্ছে বাবা আসতে দিচ্ছে না, কোনো একটা কারণ আছে, কিন্তু সুস্থ আছে। হেমন্ত ওর কাজ কিছু হতে দেবে না। বাবু কেন এমন হলো? দিহান, আমার আর আরিয়ান, তিনজনের জীবন নষ্ট হয়ে গেল।
জানি না কেন হলো, কী উদ্দেশ্য হলো। এখন শুধু এটা দোয়া করতে পারি তুই আর দিহান যেন সব সময় সুখে থাক। কোনো জবাব না দিয়ে পাথর হয়ে বসে রইল মায়া। কিছুক্ষণ মায়ার মুখে দিকে তাকিয়ে রইল অরি। আশ্চর্যভাবে আলাদা লাগছে মায়াকে অন্য সময়ের থেকে। হয়তো নতুন বধূ যা মায়ার চেহারাটা জানান দিছে। ঘোর লেগে গিয়েছিল, কিন্তু পাশের রুম থেকে পিয়ানোর শব্দে তা ভেঙে গেল। হয়তো দিহান পিয়ানোর মাধ্যমে তার কষ্টগুলো জানান দিছে। আজকে খুব নেশা করতে ইচ্ছে করছে জানো রিশা। দিহানের পাশে বসতে বসতে রিশা বলল, তুমি কিভাবে বুঝলে যে আমি এসেছি? তোমার পারফিউম যা সবার থেকে আলাদা। ও, নেশা করে কি করবে? অবশেষে যাকে চেয়েছো তাকে পেয়েছো। আমি আরিয়ানকে কি জবাব দেব? ওর কিশোরী যে এখন আমার বধূ, জানি না কি দিবে। কিন্তু তোমারও কিছু করার ছিল না, আর এটা হওয়ার ছিল। ইউ নো এভরিথিং হ্যাপেন্স ফর সাম গুড রিজন। হয়তো এটা সবার ভালো ছিল। কি ভালো ছিল বলতে পারো? মায়ের সাথে কিভাবে আমি সংসার করব বলো? যখনই ওকে দেখবো সর্বপ্রথম আমার আরিয়ানের মুখটা বেশি উঠবে। আমি পারবো না এভাবে, আমি ওকে ডিভোর্স দেবো, আর তা খুব তাড়াতাড়ি। সেটা তোমার ইচ্ছে, কিন্তু মনে রেখো আমাদের সবার উপরে একজন আছে যে সবার নিয়তি নির্ধারণ করে। তার উপর বিশ্বাস রাখো। আছে। ভালো, এখন যাও, মায়া তোমার জন্য ওয়েট করছে হয়তো। কেন করবে ওয়েট? মধুরাত পালনের জন্য। তোমার কি মনে হয় মায়া আমাকে মেনে নিয়েছে? 4 বছরের ভালোবাসা ছিল, যা এক নিমিষে হারিয়ে গেল। হয়তো করছে না, একদিন ঠিকই করবে। যেহেতু ভালোবাসাটাকে পেয়েছো, তাহলে তাকে ধরে রাখো। অন্য কারো ভালোবাসা ধরে রাখার কোনো ইচ্ছে নেই। যদি সেটা থাকতো তাহলে অনেক আগেই করতাম আমি। বেলা 10টা বাজে। একটু আগে আরিয়ান আর হেমন্ত ফিরে এসেছে। ওদের ঘিরে সবাই বসে রয়েছে, কিন্তু সবার মুখে আতঙ্ক। আরিয়ানকে এখন কি জবাব দিবে? তোমরা কই ছিলে সারা রাত? বাবা আমাদের মিথ্যে বলে আটকিয়ে রেখেছিল, যাতে করে আমি অন্য আরেকজনকে বিয়ে করতে হ্যাঁ বলি, কিন্তু কোনো কিনারা করতে পারিনি, তাই ছেড়ে দিয়েছে। পাশ থেকে অরি বলল, মেয়েটা কি শোভা? মাথা নাড়িয়ে সায় দিল আরিয়ান। শোভার বাবাই মূলত বাবাকে সব বলেছে। সিহ, কতটা জঘন্য মানুষ। অনেক। কিশোরী কই? আরিয়ানের মুখ থেকে কিশোরী শব্দটা শুনে সকলে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। মায়া একটু দূরে দাঁড়িয়েছিল। মায়ার দিকে চোখ পড়তেই আরিয়ান মায়াকে নিজের কাছে ডাকলো। মায়া সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। কিশোরী, কি হলো? আসো, তুমি মনে হয় খাওনি, তাই না? চিন্তা করো না, আমি এসেছি, সব ঠিক হবে। এটুকু বলে মায়ার দিকে হাত বাড়িয়ে দিল আরিয়ান, কিন্তু তাও মায়া এলো না। অবাক হলো খুব। মায়ের কাছে গিয়ে দাঁড়ালো আরিয়ান। মায়াকে ঠিকমতো পর্যবেক্ষণ করে দেখতে পেল হাতে বড় বড় দুটো বালা, গলায় পাতলা একটা চেন, হলুদ একটা শাড়ি পরা, সারা শরীর দিয়ে ফুলের গন্ধ। ব্যাপারটা বুঝতে পেরে দম আটকে আসলো আরিয়ানের। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি বিবাহিত, তাই না? করুণ চাহনিতে আরিয়ানের দিকে তাকালো মায়া। পিছনে মুখটা কালো করে দাঁড়িয়ে আছে দিহান। কি হয়েছে তা বুঝতে সময় লাগলো না আরিয়ানের। ধপ করে মাটিতে বসে পড়লে এখন যদি বুক ফাটিয়ে কাঁদে, তাতে হয়তো অবাক হওয়ার কিছু থাকবে না। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি